নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা খুব শুভ তিথির মধ্যে দিয়ে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যেক মানুষ যে সময়ে দাঁড়িয়ে রয়েছেন খুব ভালো সময়। এই সময়ে বহু ধরনের সমস্যার নিবারণ করা সম্ভব। সেই জন্য এতটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এখন। সেই জন্য বারবার বলছি, কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার জীবনে যায় আসছে না কেন, সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করার নির্দিষ্ট সময় এখন। দেখুন, আমি আবার বলছি যে জন্মছকের যে গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আপনার জীবনযাপন হয়ে আছে। জীবনযাপন করছেন, আপনার জীবনকে প্রভাবিত করছে সেই গ্রহ নক্ষত্রই। এবং তার কারণে আপনার কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে, কখনো হওয়া জিনিস সঠিকভাবে পাচ্ছেন, কখনো হওয়া জিনিস লাস্টে গিয়ে অসমাপ্ত থেকে যাচ্ছে। এগুলো প্রত্যেকটার কানেকশনের উপর ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে। এবং আপনার ওই জন্ম ছক জানবেন আপনার পূর্ব জন্মের যেখানে সমাপ্তি হয়েছে তারপর থেকে তৈরি। তাই আপনার জীবনেও কিন্তু কর্মফল আপনাকেই ভোগ করতে হচ্ছে, প্রত্যেক মানুষেরই তাই। আপনি আপনার এই জীবনে যা আপনি কর্ম করবেন, যতটা ভালো করবেন, সেই ভালো ফলটাই আপনি আগামী দিনে পাবেন। যদি খারাপ করেন, ভাবছেন কেউ দেখছে না, আপনি অন্যায় করে যাচ্ছেন, তারপর কিন্তু প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে, আজকে হোক বা কালকে হোক। সেই জন্য এই প্রায়শ্চিত্ত কথাটা যখনই আসছে, জন্মছকের কানেকশান দেখবেন অনেক জাতক জাতিকার পিতৃদোষ বলা হয়, জেনেটিক প্রবলেম বলা হয়, কখনো বলা হয় শাপিত দোষ। পার্টিকুলার দোষগুলো যদি বলি, তাহলে আপনার জন্মছকেও দেখবেন কখনো শাপিত দোষ কারোর আছে, কারোর ক্ষেত্রে সাধু সর্প দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে কাল সর্প যোগ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছন্নছাড়া দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে। এগুলোর কম্বিনেশান কানেকশান রাহুর সঙ্গে দিয়ে দেয়, অন্যান্য গ্রহের কানেকশান, এবং তার কারণে আপনার জীবনের একটা হতাশার জায়গা নিয়ে আসে। তার কারণে আপনার জীবনের যেটা পাওয়া চাওয়া সেটা পরিপূর্ণতা পায় না। হয়তো আপনি যেটা আপনার জীবনের স্বপ্ন ছিল, ভেবে দেখুন, সেটা অনেকে হয়তো সেটাকে ছাড়িয়ে গেছেন, সেটাকে অনেক খুব কম বয়সে সেটা পেয়ে গেছেন। আবার অনেকের জীবনের স্বপ্ন সেটা কিন্তু সেই সঠিক দিশার মধ্যে গিয়েও আপনি সেটা পাননি, হয়তো কষ্ট দুঃখের মধ্যে দিয়েই আপনাকে যেতে হচ্ছে। কেন হয় সবটাই জানবেন ওই গ্রহ নক্ষত্র। সেজন্য এতটা কঠিন একটা যোগ আপনার জীবনে যদি থাকে এবং সেটা যদি অশুভত্ব ক্রিয়েট করে আপনার জীবনে বা আপনার জন্মছকে, তাহলে তার জন্য কিন্তু আপনি জীবনে খুব ক্ষতিগ্রস্ত হবেন। আপনি জীবনে আপনার চাওয়া পাওয়া, আপনার ড্রিম কোনোভাবে পূর্ণতা পাবে না। আর একটা জিনিস জানুন, যে জ্যোতিষশাস্ত্রের সঠিক বিচার বিশ্লেষণ এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে বিভিন্ন উপায়। কখনো দৈবিক পদ্ধতি মেনে তার প্রতিকার প্রতিবিধান করা হয়, কখনো কালার রঙের ওপর বেস করে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। কিন্তু আপনার জন্মছকের সঠিক প্রতিকার প্রতিবিধান কিছু কিছু জায়গা রয়েছে যেটা শুধুমাত্র দৈবিক প্রতিকার প্রতিবিধান মেনেই করা সম্ভব। সেটা সেইভাবেই করা হয়, সেই জন্য মানুষ এত উপকৃত। আর আজকে যে অশুভ যোগটা বলবো, অবশ্যই যে অশুভ যোগের জন্য আপনি জীবনে এমনকি আপনি ডিপ্রেশনে পর্যন্ত চলে যেতে পারেন, আপনি নেশায় আসক্তি হয়ে যেতে পারেন, আপনি আপনার জীবনের দেখবেন যে ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন, মানসিক রোগীগ্রস্ত হয়ে যেতে পারেন এই যোগ যদি আপনার জীবনে থাকে। এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। কখনো কখনো দেখবেন এই সকল অশুভ যোগের জন্য আপনি আপনার ওপর এমন কিছু ক্রিয়া করে দেওয়া হয়েছে শত্রুতার কারণে, যেটা আপনি হয়তো জীবনে সেখান থেকে বেরোতে পারছেন না। শত্রু আপনাকে পুরোপুরি
নির্মূল করে দিতে চাই। তার জন্য কিন্তু চাই সঠিক প্রতিকার প্রতিবিধান, যেটা শত্রুকে দমন করা যায়। সেই জন্য আজকে বলবো যেটা, যে অশুভ দোষ, সেই অশুভ দোষ হচ্ছে শাপিত দোষ। শাপিত দোষ, এই শাপিত দোষ আপনার জীবনে যদি থাকে, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের উন্নতি করতে পারবেন না। এই শাপিত দোষ আপনি অভিশাপ থেকে প্রাপ্ত দোষ, পূর্বজন্মের অভিশাপ থেকে এই শাপিত দোষ তৈরি হয়। যে শাপিত দোষ আপনি আপনার চাওয়া পাওয়ার মধ্যে কোনো মিল দেখতে পারবেন না, হতাশায় শুধু আপনার জীবনটাকে ভরে যাবে। শাপিত দোষ থাকলে প্রথম যে সিমটমগুলো আপনার জীবনে আসে দেখবেন একদম ছোটোর থেকে, তাতে কিন্তু কোনো সময় এই শাপিত দোষ, তার আগে আমি আর কয়েকটা জায়গা বলে দিই শাপিত দোষ কখন হয়। বলে শাপিত দোষ হয় শনি এবং রাহু দুটোর কনজাংশন কানেকশান হয়ে গেলে। কনজাংশন কানেকশান কি? 7 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 7 ডিগ্রির মধ্যে যদি দুটো গ্রহ অবস্থান করে যায়, ডিগ্রিগত 7 ডিগ্রি, সেটা ভাবগত পরিবর্তন হলেও যদি ডিগ্রিগত কানেকশান 7 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে জানবেন যে সেই দোষটা শাপিত দোষে পরিণত হয়েছে। এবং এই শাপিত দোষ সবথেকে খারাপ ফল দেয় যেখানে রাহু নিচস্থ, রাহু ব্যাড এফেক্ট দেয় একটা লাইফের, বা রাহুর নেগেটিভ ভাইব্রেশনটা বেশি আছে যে নক্ষত্রগত কানেকশন অনুযায়ী, তখন কিন্তু এই শাপিত দোষের মাত্রা অনেক গুণ বেড়ে যায় একটা জাতক জাতিকার, এবং সেটা নেগেটিভ ভাইব্রেশন। আবার শাপিত দোষটা আপনার জীবনের একটা উন্নতিবাচক যোগ তৈরি হতে পারে, যেটাকে বলা হয় চন্দ্রমণি যোগ। এই চন্দ্রমণি যোগ ঠিক ওই রাহু এবং শনির কানেকশানই হয়। এই চন্দ্রমণি যোগ যদি থাকে, তাহলে একটা জাতক জাতিকা যে পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, সে জীবনে সেই জিরোর থেকে হিরোতেই পৌঁছাবে 100%, এবং তাকে কেউ বাধা দিতে পারে না। তাই এই শাপিত দোষ দুরকমের ফল দেয়, দুটো গ্রহের কনজাংশন দুরকম ফল কিন্তু আশা করা যায়। আপনার ক্ষেত্রে কতটা ভালো দেবে, কতটা খারাপ দেবে, সেটা ডিপেন্ড করবে আপনার ওই জন্মছকের গ্রহগত কানেকশানের ওপর। তাই শাপিত দোষ যদি হয়, যেটা শুধু দোষী, কোনো চন্দ্রমণি যোগ না, আর চন্দ্রমণি যোগ 3টে ভাবে গিয়ে এই চন্দ্রমণি কানেকশান তৈরি হয় একটা জাতক জাতিকার। কিন্তু এই 3টে ভাবের মধ্যে যদি কোনো একভাবে এই দুটো গ্রহের অবস্থান থাকে, তাহলে জানবেন যে সেই জাতকের এটা চন্দ্রমণি যোগ, এবং সেই জাতক জিরোর থেকে হিরোতে পৌঁছাবে। আর অন্য যে কটা ভাব রয়েছে 12টা ভাবের মধ্যে, সেই 9টা ভাবে যদি এই কানেকশানটা পেয়ে যায়, রাহু এবং শনি এবং কনজাংশন কানেকশান, তাহলে জানবেন যে তার ক্ষেত্রে এই অশুভত্ব দেবে, এবং সেটা বলা হয় শাপিত দোষ, যেটা অভিশাপ থেকে প্রাপ্ত। কেমন দোষ, কেমন সমস্যা নিয়ে আসে? বলছে এই সকল জাতক জাতিকারা জীবনে বিলাসিতার সঙ্গে জীবন কাটাতে পছন্দ করে, এবং বিলাসিতা এমন জায়গায় নিয়ে যায়, চরম জায়গায় নিয়ে গিয়ে তার চরম ক্ষতি করে দেয়, শাপিত দোষ। এবং এই সকল জাতক জাতিকারা জীবনের কেরিয়ারের ক্ষেত্রে একদম লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকে, অর্থাৎ চাকরির ইন্টারভিউ দিয়ে এসছে, চাকরি সে পাওয়ার কথা তারই একমাত্র হবে, হয়তো ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু তার ভারবালি বলে দিয়েছে, কিন্তু রিটেন সে কিছুই পায়নি। পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছে, অনেক কথা বলেছে, কিন্তু লাস্টে গিয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। দেখবেন যে অনেক ক্ষেত্রে প্যানেলের লিস্ট নাম হয়ে আছে, চাকরি পায়নি,
এই ধরনের প্রভাব শাপিত দোষের কানেকশান দেয়। তাই এই শাপিত দোষ যদি থাকে তার সঠিক রেমেডিয়াল প্রসিডিওরও রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কী হয়, দাম্পত্য অশান্তি তৈরি হয়, দাম্পত্য অশান্তি চরম জায়গায় তৈরি হয়ে যায় এবং এরা ডিপ্রেশনে চলে যায় এই শাপিত দোষ থাকলে লোকের সাথে সম্পর্ক খুব খারাপ জায়গায় চলে যায়। রিলেটিভরাও আপনার সঙ্গে সুসম্পর্ক রাখবে না। রিলেটিভদের আপনি দেখা গেল যে যথেষ্ট পরিশ্রম করে তাদের সঠিক দিশা দেখাতে চাইছেন, কিন্তু আপনার কথার মূল্য থাকবে না সেখানে। আপনি কোনো যুক্তি দিলে সেই যুক্তি আপনার আত্মীয় স্বজন কোনোভাবে মেনে নেবে না। আপনাকে ভ্যালুলেস করে রাখার প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে। এই শাপিত দোষ যদি আপনার জন্মছকে থেকে থাকে। এবং অর্থের সমস্যা সারা জীবন আপনি ভোগ করে যাবেন। অর্থ আপনি মানে সেই দিনান্তে পান্তা ফোড়ানোর মতো অবস্থা, অর্থাৎ আপনি সেই সারাদিনের পরিশ্রমও আপনার সারাদিনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না সেই অর্থ দিয়ে। তাহলে এতটা খারাপ অবস্থা শাপিত দোষ থাকলে হয়। শাপিত দোষ থাকলে বলা হচ্ছে রাজদণ্ড পেতে পারেন আপনি। রাজদণ্ড কি না, সরকারিভাবে কোনো রকমের সমস্যায় পড়তে পারেন। অনেক সময় বলা হয় যেটা এই বর্তমান ব্যবস্থায় আইনি সমস্যা, পুলিশি ঝামেলা, কঠিন কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, সেটা আপনার বর্তমান সমাজের এটায় কিন্তু এফেক্ট হচ্ছে। এবং এই শাপিত দোষ মানসিকভাবে এরা খুব ভালো থাকতে পারে না। শাপিত দোষ খুব কঠিন সমস্যা। এবং এই শাপিত দোষ বলা হয় যে বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এরা। মানে কেমন হয় দেখবেন যে এরা জীবনে পাচ্ছে না দিয়ে একটা এমন কিছু সঙ্গ নিয়ে নেয় যে সঙ্গ তার জীবনকে অতিবাহিত করতে দেয় না, আস্তে আস্তে নেশার মধ্যে আসক্ত করে দেয়। এমন কিছু সঙ্গ পায় তাকে সান্ত্বনা দেয়, কারণ নেশার দ্রব্য তাকে ধারণ অর্থাৎ দিয়ে যে এই নেশা এই করলে তার এখান থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ তার সান্ত্বনা, তার যার আশেপাশের লোকগুলো তাকে আরও বিকল করে দেওয়ার প্রবণতা তৈরি করে। এবং এই সকল জাতক জাতিকা জীবনে সেই জন্য আস্তে আস্তে মানসিক রোগী এবং কোনো সময় এরা নেশা পর্যন্ত আসক্ত হয়ে যায় এবং সেই পর্যন্ত পরে গিয়ে এমন কিছু খারাপ কর্ম করে বসে তার কারণে সে কিন্তু আইনি দ্বারস্থ হয়ে যায় বা শ্রীঘরে পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং এই দোষটা সেই সকল জাতক জাতিকার কোনভাবে গিয়ে অবস্থান করছে সেটার ওপর ডিপেন্ড করবে কতটা চরম জায়গায় সে পৌঁছাতে পারে। তাহলে শাপিত দোষ এতটাই কঠিন। শাপিত দোষ থাকলে এবং সেই শাপিত দোষে যদি রাহু কানেকশান পায় এবং সেখানে শনির কানেকশান যদি উইক হয়ে যায়, তাহলে জানবেন যে সেই সকল জাতক জাতিকারা দেখবেন যে মাঝে মধ্যে অশরীরী আত্মা, এই অশরীরী আত্মা এদেরকে প্রভাবিত করে। এই অশরীরী আত্মার কারণে এদের শারীরিক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায় এবং কোনো সময় এদেরকে পাগল বলে আখ্যা দিয়ে দেয়, কিন্তু সে পাগল না। তার কিছু রোগ, তার কিছু সমস্যা, তার কিছু জীবনের দিনের পর যে সমস্যা সেই পুঞ্জীভূত হতে 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 সে মেন্টালি আজকে এইরকম জায়গায় পৌঁছে গেছে। তাহলে সেই জন্য শাপিত দোষ যদি কারো থাকে তাহলে অবশ্যই আপনার সন্তানের এগুলো প্রথম থেকে দেখা উচিত। শাপিত দোষ থাকলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক ওয়েতে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে দৈবিক প্রতিকার প্রতিবিধান রয়েছে।
সে প্রতিকার প্রতিবিধান দিলে সেই জাতক জাতিকার ধীরে 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 সে কিন্তু স্বাবলম্বী হয়ে ভালো জায়গায় যাবে। আমি বারবার বলে থাকি, কারণ একটা স্টুডেন্টের শাপিত দোষ থাকলে সে প্রচুর ভালো পড়াশোনা করছে, সে জীবনের তার নির্দিষ্ট ড্রিম রয়েছে, তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তার নির্দিষ্ট চাওয়া পাওয়া রয়েছে, কিন্তু সেই চাওয়া পাওয়ার জায়গায় বারংবার সে বাধা পাবে। একটা স্টুডেন্ট যদি ভালো পড়াশোনা করে সে যদি মার্কসের ক্ষেত্রে ভালো না পায়, তাহলে তার মধ্যে প্রচুর প্রচুর কষ্ট, বেদনা, যন্ত্রণা তৈরি হয়, এবং যে যন্ত্রণা তার মানসিকভাবে মনটাকে বা মাইন্ডটাকে হিট করে, এবং সেটা কিন্তু পরবর্তীতে এইভাবেই যদি চলতে থাকে, সে হয়তো দেখা যাচ্ছে যে সে বন্ধুদেরকে সহযোগিতা করে, বন্ধুদের সঙ্গে থাকে, বন্ধুদের উন্নতি হচ্ছে, তার কিছু শুভত্ব তৈরি হচ্ছে না, কিন্তু বন্ধুদের থেকে সে বেশি জানে, বন্ধুদেরকে উপকার করে, বন্ধুদের কোনো উপদেশ, সেটা সে বন্ধুদেরকে কোনো যদি উপদেশ দেয়, সেই উপদেশ সেই বন্ধু মানলে তার প্রচুর উন্নতি হয়েও যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার এই সন্তান যার শাপিত দোষ রয়েছে তার কিন্তু কিছু উন্নতি হচ্ছে না, সে পিছিয়ে পড়ছে। এটা তার জীবনের একটা হতাশা, তার জীবনের একটা কষ্ট সে কিন্তু বয়ে নিয়ে চলেছে, একটা সময় গিয়ে কিন্তু বাস্ট করতে পারে। শাপিত দোষ এতটাই কঠিন, শাপিত দোষ কিছু বিশেষ বিশেষ সুযোগ, যেটা তার জীবনে অবশ্যই আসা উচিত ছিল, কিন্তু সেটা তার জীবনে আসে না। সুযোগ চেষ্টায় হয় না, সুযোগ এমনিতে আসে। সুযোগ দেখবেন যে কিছু কিছু সুযোগ সুবিধা, যেটা আপনি একটা নির্দিষ্ট ওয়েতে চলছেন, সুযোগ সুবিধাগুলো আপনার আসে এবং সেটা আপনি কাজে লাগিয়ে আপনার জীবনের উন্নতি করেন, বা আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যগুলো পূরণ করেন। কিন্তু কিছু কিছু মানুষের দেখবেন এই ধরনের সুযোগ সুবিধাই আসে না, সে কিন্তু তার মধ্যেই রয়েছে, সে সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রয়েছে, সে সবসময় এই জায়গাগুলো চেষ্টা করছে, সবসময় সে নিজেকে সবসময় সতেজ রেখেছে, একদম অ্যাক্টিভ রেখেছে, কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো অন্য কারোর কাছে চলে যাচ্ছে, তার কাছে আসছে না। জানবেন যে এই শাপিত দোষের পরিণতি সেইটা। শাপিত দোষ থাকলে কর্মক্ষেত্র পর্যন্ত অশান্তি তৈরি হয়ে যায়, কর্মের বাধা বলা হয়। যেমন বললাম, ইন্টারভিউ দিয়েছেন, আপনাকেই হবে বলেছে, আপনাই একমাত্র পাবেন, কিন্তু আপনার লাস্টে গিয়ে দেখালো ওই ইন্টারভিউটাই আপনাকে ডাকলো না, অন্য কাউকে ডেকে নিল, অন্য কেউ পেয়ে গেল, এবং তার কারণও আপনাকে দর্শাবে না যে কী কারণে আপনি পেলেন না। তাহলে এইগুলো শাপিত দোষের কারণ। শাপিত দোষ এতটাই কঠিন, দেখা গেলো যে অনেক সময় এরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলেও জয়েনিং লেটার পায় না, কঠিন শাপিত দোষ। শাপিত দোষে বলা হয় প্রত্যেকটা জীবনের হওয়া কাজে বাধা। দেখবেন এই শাপিত দোষ থাকলে অনেক সময় এই সকল জাতক জাতিকার ওপর যদি কেউ কালা জাদু প্রয়োগ করে, তাহলে সেগুলো খুব জলদি অ্যাকশান হয়, এবং সেই কারণে দেখবেন যে বহু মানুষের, বহু জাতক জাতিকার জীবনে কেরিয়ারের বাধা, বিবাহের ক্ষেত্রে বাধা, সন্তান নেওয়ার ক্ষেত্রে বাধা, বৈবাহিক জীবনে সে বিবাহ হয়ে গেছে কিন্তু বিবাহিত জীবন খুব কষ্টময়, দুঃখময়ের মধ্যে দিয়ে সে যায়, জীবনে বারংবার সে হতাশার শিকার হয়, তার জীবনে হতাশা যার জন্য লেগেই আছে, এই শাপিত দোষের কারণ। আবার এই শাপিত দোষটা যদি আপনার জীবনের চন্দ্রমণি যোগে কনভার্ট হয়, যেটাকে বলছিলাম যে চন্দ্রমণি যোগটা হয় তিনটে জায়গায়, যার জন্মছকে এই তিনটে জায়গার মধ্যে কানেকশান পাবে এবং 7 ডিগ্রির মধ্যে, সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার এটাকে বলা হয় শুভ ফল দেয়, যে চন্দ্রমণি যোগ। অর্থাৎ রাহু এবং শনি যদি তুলা রাশিতে, কুম্ভ রাশিতে এবং মীন
মিথুন অথবা বৃষ রাশি। এটি কারণ এই দুটো ব্যতিক্রম আছে বা এই দুটো নিয়ে অনেক কিন্তু দ্বিমত রয়েছে, সেই জন্য বললাম এই দুটো রাশির কানেকশান যদি পেয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকাকে বলা হয় চন্দ্রমণি যোগ বা একটা বড় রাজযোগ। এবং এই রাজযোগের সে জীবনে চাওয়া পাওয়া যদি একবার কোনো অ্যাচিভ করতে পারে কোনো জিনিস, তাহলে সেটাকে কাজে লাগিয়ে সে কিন্তু সর্বশীর্ষে উঠে যেতে পারে। সেটাকে বলা হয় চন্দ্রমণি যোগ। এবং সেটাই বলা হয় এই সকল জাতক জাতিকারা জীবনে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সেই জিরোর থেকে জীবনে হিরোতে পৌঁছায়। এবং এই মানুষটাকে বহু মানুষ স্মরণ করে চলে, এবং সেই সকল মানুষ যারা স্মরণ করে চলে তাকে এবং তার কথা শুনে চলে, তার নিজের সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে তাদের পাপ মুক্ত হয়ে তারা ভালো জায়গায় পৌঁছায়, তাদের জীবনের চাওয়া পাওয়াগুলো প্রাপ্তি পায়। তাই এই চন্দ্রমণি যোগ কিন্তু বহু মানুষের রয়েছে। সেই চন্দ্রমণি যোগের হয়তো কিছু মুভমেন্ট নেগেটিভ ভাইব্রেশন করছে, সেটা হয়তো অন্য কোনো গ্রহের কারণে, সেটা জায়গার থেকে একটু বেরিয়ে গেলেই আবার বলছি সে জীবনের সর্বশীর্ষে পৌঁছাতে পারে। এবং এই মানুষটি একটা উদাহরণ। এই মানুষটাকে অনেক মানুষ ফলো করে চলে, এই মানুষের উপদেশ বহু মানুষকে উন্নতির পথ দেখায়। তাই আপনার জীবনে যদি এই ধরনের জায়গা থাকে, এই ধরনের নেগেটিভ, তাহলে আবার বলছি তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আর প্রতিকার প্রতিবিধান অবশ্যই জেনে রাখুন দৈবিক প্রতিকার প্রতিবিধান, যেটা বিগত দিনে ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এই দৈবিক প্রতিকার প্রতিবিধানের সঙ্গে যেমন বিভিন্ন রঙের তার নির্দিষ্ট ব্যবহার, সেটাও আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কিছু নিয়ম গাইডলাইন, কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না, কখন করবেন, কোন মানুষটা আপনার জন্য খুব শুভ, কোন মানুষটা আপনার জীবনের অশুভ, যেটা একটু মেনে চললে আপনার জীবনের পরিপূর্ণতা পাবে, সেটা কিন্তু আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশান রয়েছে, যেটা দেখে বিচার করে বলে দেওয়া যায় যে আপনি কতটা ভালো থাকতে পারবেন। বারবার বলি। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন প্রতিকার প্রতিবিধান গাইডলাইন বহু মানুষ তারা আজকের এই জায়গায় নিয়ে বহু মানুষ তারা উপকৃত। জীবনে তাদের একটা সময় এসছে, খুব খারাপ সময়, তারা সেই জায়গাগুলোর থেকে বেরিয়ে এসে আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে। কারণ আপনারা যে ইন্টারভিউগুলো দেখেন, বহু ইন্টারভিউ রয়েছে বহু মানুষের, তারা আজকে ভালো আছে বলেই তারা কিন্তু একদম স্বাধীন চেতাভাবে তাদের ইন্টারভিউ দিয়েছে। তাই বিগত দিনে যে মানুষগুলো খারাপ ছিল আজকে ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। আমি আবার বলছি, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, খুব ভালো থাকুন, প্রত্যেকের আশা অনুরূপ ফল পান, সকলে খুব আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা শুনতে থাকুন তাদের ইন্টারভিউ যারা আজকের জায়গায় ভালো রয়েছে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের
সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এর মধ্যে?
আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।